গেইটের সামনে এসে সিএনজিটা থামল। মিষ্টি চোখ মুছে গাড়ি থেকে নামো। বাসার সবাই দেখলে সন্দেহ করবে তো। ভাবি আমি তো পারছি না নিজেকে সামলাতে। কি করব বলো? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তো। দেখো এখন কান্না করার সময় না। নিজেকে এত ফুটবল ভাবছো কেন? যে অন্যায় করেছ তার জন্য তো তুমি অনুশোচনা করেছ। তাহলে আবার নিজেকে এতটা খারাপ ভাবছো কেন? সব ভুলে আবার নতুন করে বাঁচতে শেখো। মিষ্টির হাত ধরে গেট খুলে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। বড় ভাবি এসে দরজাটা খুলে দিল। কোনো কথা না বলেই মিষ্টিকে নিয়ে নিজের রুমে ঢুকলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে দুজনে বিছানার উপরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পরে মিষ্টির দিকে তাকাই। মিষ্টি ও আমার দিকে তাকিয়ে আছে। মিষ্টি কফি খাবে? হুম ভাবি খাবো। ঠিক আছে। 15 মিনিটের ভিতরে আসতেছি। রান্না ঘরে গিয়ে ফ্রিজ খুলে দুধের বোতল বের করে নিয়ে পাতিলে ঢেলে গরম করলাম। তারপর একটা বড় মগ রেখে তাতে কফির পাউডার 4 চামচ, চিনি পরিমাণ মতো আর 4 চামচ দুধ দিয়ে 1012 মিনিট চামচ দিয়ে বিট করে নিলাম। বিট করা হয়ে গেলে তাতে গরম করা সবটুকু দুধ ঢেলে দিয়ে ভালো করে আবার বিট করে 2টা মগে ঢেলে নিলাম। তারপর ট্রেতে করে নিয়ে রুমে ঢুকলাম। মিষ্টি কফি নিয়ে এসেছি, খাবে, উঠো। আড়মোড়া দিয়ে উঠে বসল মিষ্টি। কফির মগটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, ভাবি আমার না ভীষণ ভয় লাগছে। ধুর পাগলি, ভয় কিসের? সামান্য একটু ব্যথা পাবে আর কিছু না। তবুও এত কিছু নিয়ে এখন মাথায় ঢুকিয়ে তারপর মাথাটা খারাপ করো না। জলদি কফিটা শেষ করে রুমে গিয়ে বিশ্রাম করো। হুম। দুজনে গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। মিষ্টিকে বললাম, তুমি গিয়ে নামাজ পড়ে শুয়ে থাকো। আচ্ছা ভাবি। মিষ্টি চলে গেলে অজু করে নামাজ পড়লাম। রাতে অর্ক বাসায় ফিরে দেখে আমি পড়তে বসেছি। কোনো কথা না বলেই ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসেই টেবিলে পড়তে বসল। বইয়ের পাতা উল্টাচ্ছে আর ফাঁকে ফাঁকে আউর চোখে আমাকে দেখছে। আমি বুঝতে পারলাম সে আমাকে দেখছে। তবুও না দেখার অজুহাতে বই পড়তে লাগলাম। মায়া। হুম। কিছু বলবে? কালকে তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? হুম। তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। তোমার? নীরবতা পালন করে বলল, মোটামুটি। বাহ, বেশ তো। তা পাশের মার্ক কি উঠবে নাকি ফেল করবে? ভ্রু কুঁচকে আমার দিকে তাকায়। ফেল করব মানে? তোমার যে অবস্থা তাতে ফেল করবে না তো ফার্স্ট ক্লাস পাবে। পড়াশোনার নামে ঠনঠন সে আবার পাশের স্বপ্ন দেখো। তুমি একদম পচাবে না। আমি এখন কোনো কিছুই বলবো না, আগে রেজাল্ট আসুক তারপর বলবো। আচ্ছা, সেই আশাই বসে থাকো। কারণ আশায় বাঁচে চাষা। অর্ক আর কোনো কথা বলেনি, চুপচাপ পড়তে লাগল। আচ্ছা, তোমার তো কালকে পরীক্ষা, তুমি সেটা জানো?
তাহলে এত রাত করে কোনো আক্কেলে বাহিরে ছিলে? সন্ধ্যা থেকে যদি পড়তে বসতে তাহলে তো কিছুটা হলেও বইয়ের সম্পর্কে বুঝতে পারতে। অর্ক মুখটা ভার করে পড়তে লাগল। তখনই মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলের দিকে তাকালাম। অর্ক আমার দিকে তাকিয়ে ঘড়ির দিকে তাকাল। রাত 10টা বেজে 10 মিনিট। ভাবছে এত রাতে কে কল দিল। আমি মোবাইলটা হাতে নিয়ে উনার দিকে তাকালাম। তারপর কোনো কথা না বলেই মোবাইলটা নিয়ে বেলকুনিতে চলে গেলাম। অর্কের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। এতরাতে কে কল দিতে পারে? 30 মিনিট পরে আমি এসে চেয়ার টেনে বসলাম। মায়া, মোবাইলটা দাও। মোবাইল দিয়ে কি করবে? দিতে বলছি, দাও। মোবাইলটা অর্কের দিকে এগিয়ে দিলাম। মোবাইলটা চেক করে বলল, ইমরান কে? আমার ভাই। ওহ, এতক্ষণ কি কথা বলেছ? কেন? ভাইয়ের সাথে কি কথা বলতে পারি না? পারো, কিন্তু আমার কাছে বসে কথা না বলে ওপাশে গিয়ে বলার কারণ কি? ভাইয়ের সাথে তো আর গোপন কথা থাকতে পারে না। ভুল বললে, কারণ ভাইয়ের সাথেও জরুরি কথা থাকতে পারে। অর্ক আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ পড়তে লাগল। পড়া শেষ করে আমি রান্নাঘরে গেলাম। খাবার গরম করে টেবিলে রেখে অর্ককে ডাকতে এলাম। খেতে চলো। আমি খাবো না। তুমি খাও। খাবো না বললেই হবে। চলো, পরোটা বানিয়েছি আর গোশত গরম করে টেবিলে রেখেছি। যদি এখন না খাও তাহলে সমস্ত খাবার ঠান্ডা হয়ে যাবে। ইচ্ছা না থাকা শর্তে ও অর্ক পড়ার টেবিল থেকে উঠে ডাইনিং এ বসল। তারপর দুজনে ডিনার করে রুমে ঢুকলাম। অর্ক দাঁত ব্রাশ করে পড়তে বসল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভালো লাগছে না আজ। মনটা কেমন জানি লাগছে। এদিকে অর্ককে দেখে মনে হচ্ছে খুব অভিমান করেছে ইমরান ভাইয়ের সাথে কথা বলায়। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে বলতে পারবো না কি বিষয়ে ইমরান ভাইয়ের সাথে কথা বলছি। আমি বুঝতে পারছি তুমি আমাকে এখন সন্দেহ করছো, কিন্তু আমার কিছু করার নেই। আমি চুপ করে চোখ বন্ধ করে থাকলাম। ভোর রাতে ঘুম ভাঙল। টেবিলের উপরে মাথা রেখে অর্ক ঘুমিয়ে আছে। দেখে বুঝলাম সে সারারাত জেগেছিল, একটুও ঘুমায়নি। বিছানা থেকে নেমে অর্কের পাশে দাঁড়িয়ে গায়ে হাত দিতেই লাফিয়ে উঠল সে। আমার দিকে বড় বড় চোখ করে তাকায়। কি হয়েছে? কিছু হয়নি। তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ কেন? বিছানায় গিয়ে শুয়ে পড়লেই তো পারতে। কোনো উত্তর দেয়নি সে। ঘড়ির দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে ওজু করে নামাজ পড়ে তারপর পড়তে বসল। আমিও চুপচাপ দাঁড়িয়ে দেখছি। অর্ক ওজু করে বেরিয়ে আসলে আমি গিয়ে ওজু করে তারপর ড্রয়িং রুমে গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে অর্কের পাশে পড়তে বসলাম। পড়তে পড়তে সকাল হয়ে গেল। চারিদিকটা পরিষ্কার হতে লাগল। পাখির কলরব শোনা যাচ্ছে বাহিরে। জানালা দিয়ে হালকা হালকা বাতাস এসে গায়ে লাগছে। বেশ ভালো লাগছে অনুভূতিটা। এসিটা বন্ধ, তাই ফ্যানের নিচে বসে আছি। এসির ঠান্ডা বাতাস গায়ে তেমন সহ্য হয় না, তাই বেশিরভাগ সময়ই বন্ধ করে ফ্যানের বাতাসে বসি। কিন্তু অর্কের আবার এসি ছাড়া ঘুমাতে সমস্যা হয়।
এখন আমার কারণে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। শিরিন বেগম এসে দরজায় ধাক্কা দিল, অর্ক গিয়ে খুলে দিল। মা, তুমি এত সকালে? হুম, আমার ছেলের আর ছেলের বউয়ের পরীক্ষা, আর আমি যদি না আসি তাহলে কে আসবে শুনি। ট্রেটা ধর। মাকে দেখে উঠে দাঁড়ালাম। মায়া, উঠতে হবে না, তুই পড়া কমপ্লিট কর। অর্ক জলদি, দুজনে নাস্তা খেয়ে পড়তে বসো। 9টায় তো বের হতে হবে। হুম মা। নাস্তাটা টেবিলে রেখে অর্ক পড়তে নিল। অর্ককে দেখে এবার পুরাই শিওর হলাম সে আমার উপরে রাগ হয়ে আছে। খুব সীমিত আকারে কথা বলছে রাত থেকে। তোমাকে মা কি বলে গেল? তার কথাটা কি তুমি বুঝতে পারোনি নাকি বুঝেও না বুঝার ভান করছো? গম্ভীর গলায় বলল, না বুঝে ভান করার তো কিছু নেই। মা যা বলে গেছেন আমি বুঝতে পারছি। আমার যদি খিদে না পায় তাহলে কি জোর করে গিলব নাকি? অর্ক, এটা কি ধরনের ব্যবহার? তোমাকে কি কেউ খারাপ কিছু বলেছে? কিছুক্ষণ পরে পরীক্ষার হলে ঢুকবে, তাই যদি এখন নাস্তা না করো তাহলে তো পরে আর সময় পাবে না। বাসায় আসতে আসতে 2টা বেজে যাবে। নিশ্চুপ অর্ক। তোমার সাথে আমি কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না। শুধু এতটুকু বলবো, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। আর না খেয়েই পরীক্ষা দিতে যাব। এটা কি ধরনের কথা বললা? বেশ করেছি। ঠিক আছে, খাচ্ছি। অর্ক নাস্তা খাওয়া শুরু করল। খেতে খেতে একবার ও আমার সাথে কোনো কথা বলেনি। দ্রুত খাওয়া শেষ করে আবার ও পড়তে বসল। আমার মোবাইলটা আবার ও বাজল। স্ক্রিনের উপরে ভাইয়ার নাম্বারটা ভেসে উঠল। তাই কলটা কেটে দিলাম। আবার ও কলটা বাজল। এবার ও কলটা কেটে দিল, ফোনটা সাইলেন্ট করে রাখলাম। কলটা রিসিভ করলে না কেন? তোমার ভাই এতবার তোমাকে কল দেয় কেন? রাতে না কথা বলেছ, তাহলে সকাল হতে না হতেই আবার কি কারণে কল দিল? আমতা আমতা করে বললাম, জানি না, হয়তো কোনো জরুরি মেসেজ আছে। জরুরি হলে কলটা রিসিভ করলে না কেন? আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো? কই না তো। এটাকে তোমার সন্দেহ মনে হলো কেন? আমি শুধু জানতে চেয়েছি, যদি জরুরি হয় তাহলে কলটা ধরছো না কেন? স্বামী হিসাবে কি এতটুকু জানার বা জিজ্ঞাস করার অধিকার নেই? তাহলে আমি কিসের স্বামী? আমি একটা কথাও বললাম না। মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর এসে রেডি হলাম। অর্ক এখনো পড়ছে। তুমি এখনো বসে আছো, রেডি হবে কখন? অর্ক কথা না বলেই শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে রেডি হয়ে বেরিয়ে আসলো। মায়া, চলো। মিষ্টি আর মাকে বলে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার হলে বসে লিখতেছি, হঠাৎ করে মাথাটা ঝিমঝিম লাগছে। স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ওয়াশরুমে গেলাম। তারপর বমির বেগ আসলো। চোখে মুখে পানির ছিটা দিয়ে বেরিয়ে আসলাম। চোখ দুটো কেন জানি ঝাপসা হয়ে আসছে। খুব কষ্ট করে পরীক্ষা শেষ করে বাসায় আসলাম অর্কের সাথে। বিকালে বসে বসে চা খাচ্ছি, তখনই অর্ক এসে বলল, সন্ধ্যার পরে একটু বের হব। কোথায়? রিকশায় ঘোরাঘুরি করব। আচ্ছা। অর্ক চলে গেলে আমি খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লাম। মাথাটা বড্ড ব্যথা করছে। হঠাৎ কখন জানি ঘুমের রাজ্যে চলে গেলাম। ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের কারণে। চোখ মেলে তাকাই। মেজাজটা খুব খারাপ হয়ে গেল। কেবলই চোখে ঘুম আসলো অমনি কল ও আসলো।
কোনো গাধায় যে কল দিল আল্লাহই জানে। তাদের কি খেয়ে দে কোনো কাজ নেই। এই ভর দুপুরে মানুষকে কল দিয়ে বিরক্ত করছে। রাগের বসে একা একাই বকে যাচ্ছি। বিছানা দিয়ে নেমে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিলাম। ইমরান ভাই কল দিয়েছে। আবার ও কল দিল। এবার আর ইচ্ছা করেই কলটা রিসিভ করলাম না। এতবার তো তার কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা বলার তো সেদিন বলেই দিয়েছে, তারপরে ফোনেও কয়েকবার বুঝিয়েছে। কিন্তু তবুও বারবার কল দিচ্ছে। এদিকে অর্ক রাগ করে আমার সাথে কথা বলছে না। সব কিছুর একটা লিমিট আছে, কিন্তু নাম্বারটা দেওয়ার পরে তার বারবার কল দেয়াটাকে কোনো স্বামী স্বাভাবিকভাবে মেনে নিবে না। দরকার মানুষের একবার থাকতে পারে, তাই বলে প্রতিদিন 34 বার কল দিবে? মাথায় কিছুই কাজ করছে না। অসহ্য লাগছে খুব। মোবাইলটা বিছানার পাশে টেবিলের উপরে রাখলাম। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে এসে মুখ মুছে জানালা দিয়ে বাহিরে তাকালাম। তখনই মনে পড়ল অর্ক তো আমাকে নিয়ে বিকালে বের হবে বলেছিল। ওয়ার্ড্রব খুলে কালো রঙের শাড়ি বের করলাম। অর্কের কালো রং খুব পছন্দ। তাছাড়া দুদিন ধরে আমার সাথে ভালো করে কথাও বলছে না, তাই তো তাকে খুশি করার জন্য তার পছন্দের রঙের শাড়ি পরব। শাড়িটা পরে নিয়ে মুখে হালকা করে মেকআপ করলাম। ঠোঁটে হালকা করে লিপস্টিক দিলাম। মুঠো ভর্তি চুড়ি পরলাম। চুলগুলো আছড়ে বুকের দুপাশে ছেড়ে দিয়ে কিছুটা চুল পিছনের দিকে রাখলাম। চোখে কাজল দিয়ে তারপর আইলাইনার দিলাম। মোটামুটি সাজুগুজু করে ফ্যানের নিচে বসলাম। যে গরম পড়া শুরু হয়েছে তাতে একটু পরেই ঘামিয়ে যাব। অর্ক রুমে এসে দরজার সাথে পা রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ পড়তেই মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে আমার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে বসল। গালে হাত দিয়ে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় তো আমার গাল লাল হয়ে যায়। ওভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছ? ঠোঁটের উপরে ঠোঁট চেপে ধরে হাসছে অর্ক। বলছো না যে কি দেখছ? আমার না চকলেট খেতে ইচ্ছা করছে খুব। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না খেতে পেরে। বাহ রে, সারাদিন তো বাহিরে ছিলে, আসার সময় নিয়ে আসলেই তো পারতে। না কেনা চকলেট তো খাবো না, অন্য চকলেট খাবো। আমি তো প্রথমেই বুঝতে পেরেছি, তবু এতক্ষণ অ্যাক্টিং করছিলাম। বুঝলাম। কেনা চকলেট ছাড়া আবার অন্য চকলেট হয় নাকি? উফ, এতটা রসালো লাগছে না, এখনই কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। এই যে তোমার কি মাথাটা গেছে নাকি? ঘুরতে যাবে না? যাব তো, কিন্তু চকলেট খাবো না। পরে খেয়েও এখন জলদি চলো, না হলে দেরি হয়ে যাবে। এসে আবার পড়তে বসব। আজকে পড়ব না, আজ ডিনার করে ফিরব। পরীক্ষা তো 3 দিন পর, দেরি আছে। তাই কি? মায়া, তোমার শাড়ির না কুচি ঠিক নেই? আমি কুচি ঠিক করে দিব। কুচির দিকে তাকালাম। আমার কাছে তো শাড়ির কুচি ঠিকই লাগছে, কিন্তু অর্ক ঠিক নাই বলছে কেন? বলো ঠিক করে দিব। আচ্ছা দাও। অর্ক ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসলো। তারপর হাঁটু গেড়ে পায়ের কাছে বসল। কুচিগুলো এক হাত দিয়ে ধরে রেখে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পেটে হাত দিল। চমকে উঠলাম। ওরে দুষ্ট, কুচি ঠিক করার নামে। কথাটা বলার আগেই আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। সমস্ত লিপস্টিক অর্কের ঠোঁটে লেগে গেল। ঠোঁট ছেড়ে দেওয়ার পরে হাসতে লাগলাম। তোমার চকলেট খাওয়া হয়েছে। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারল না। মাথাটা ঝাঁকিয়ে বলে ওয়াশরুমে ঢুকল। মুখে লেগে থাকা লিপস্টিকের দাগ ধুয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছে বলল,
তুমি নর্মাল লিপস্টিক দিয়েছ কেন? হুম, ম্যাট লিপস্টিক কই? আমি টিস্যু ভিজিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে তারপর নতুন করে আবার ও লিপস্টিক দিলাম। তারপর বললাম, আছে তো, কিন্তু কেন? তাহলে দাওনি কেন? আমি কি জানতাম যে তুমি আজকে চকলেট খাবে? তাও দিনের বেলায়। না, তুমি তো বাচ্চা, ফিডার খাও। তা জানবা কেমনে? আমি ফিডার খাই না। তুমিও কি ফিডার খাও? একটু লিপস্টিক লাগছে তাতে এত রাগ দেখাও কেন? কোথায় খুশি হবে তা না হয়ে? তাছাড়া আমি ফিডার খাই না। অন্য কিছু খাই বলে হেসে উঠল অর্ক। যা দুষ্ট বলেই জুতা পায়ে দিয়ে রুম থেকে বের হলাম। গেইটের কাছে এসে দাঁড়ালাম। অর্ক বাইক নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। এই যে লিপস্টিক, পিছনে ওঠ। মুখটা ভেঙচি কেটে তারপর পিছনে উঠে বসলাম। এভাবে বসে থাকবে নাকি কোমর জড়িয়ে ধরবে? আর যদি মনে চায় কোমর ধরবে না তাহলে এভাবেই বসো, আমি গাড়ি স্টার্ট করি, যখন ব্রেক দিব তখন না। কোমরে হাত দিয়ে বসলাম। হঠাৎ দোতলায় চোখ পড়তেই দেখি মোহনা এদিকে তাকিয়ে হাসছে। বুঝতে পারলাম না ওর হাসির কারণটা কি। বাইকটা ইকো পার্কের সামনে গিয়ে দাঁড়া করালো অর্ক। তারপর আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। অর্ক আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে আমাকে মনে হয় আজই প্রথম দেখছে। অর্ক আমার বুকের সাথে প্রায় বুকটা লাগিয়ে দাঁড়ায়। তারপর চোখে চোখ রেখে বলে, সত্যি তুমি খুব সুন্দর। সৃষ্টিকর্তা তোমাকে শুধু আমার জন্যই বানিয়েছে। আশপাশ তাকিয়ে বললাম, এই যে আমার ভদ্র স্বামী। এটা রাস্তা গো। বাসায় বসে তোমার মনের যত অনুভূতি আছে সব প্রকাশ করো। ঠোঁট দুটো বাঁকা করে একা একাই পার্কের দিকে যেতে লাগলো অর্ক। আমিও দৌড়ে তার পাশে পাশে হাঁটতে লাগলাম। অর্ক হেঁটেই চলেছে, কোনো কথা বলছে না। কিছুক্ষণ এভাবে যাওয়ার পরে বললাম, কি গো, চুপ করে আছো কেন? কথা বলছো না যে? এমনি। এত রাগ করো কেন? কোথায় রাগ করলাম? তুমি কি আমাকে বুঝাতে এসেছো যে তুমি রাগ করনি? আমি তোমাকে ভালো করেই চিনি। তুমি রাগ করে আছো। না, এটা রাগ নয়, অভিমান। হুম। পার্কে ঢুকে দুজনে মুখোমুখি বসে আছি, কিন্তু কারো মুখে কথা নেই। মনে হচ্ছে দুজনে বোবা হয়ে গেছি। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো। বাহিরে হালকা হালকা বাতাস বইছে। মায়া, চলো এবার নাজেমে ডিনার করতে যাব। আমি কোথায়? ও যাব না, বাসায় যাব। দেখো, বেশি বুঝবা না। আমি বেশি বুঝছি না, কমই বুঝি। বাসায় যাব না। আমি বসা ছেড়ে উঠে যেতে নিলে অর্ক পিছন থেকে আমার হাতটা টেনে ধরল। পিছনে ফিরে তাকাতেই অর্ক আমাকে জড়িয়ে ধরল। কানের কাছে এসে আস্তে করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলে আমি ও জড়িয়ে ধরলাম। সেখান থেকে বেরিয়ে দুজনে রেস্টুরেন্টে গেলাম। নাজেম হলো কাচ্চি বিরিয়ানির জন্য স্পেশাল। বিরিয়ানি অর্ডার করল, সাথে স্পেশাল সালাদ আর 2টা ডিউ। রাতের ডিনার করে বাসায় আসলাম। অর্ক এসি অন করে বসল। আমি শাড়ি চেঞ্জ করতে থাকি। পিছন থেকে অর্ক এসে আমার কোমর জড়িয়ে ধরল। তারপর কাঁধের উপরে মাথা রাখল। আস্তে আস্তে আমার পেটের উপরে হাত দিতেই আমার সমস্ত শরীর কেঁপে ওঠে। তারপর কোলে করে বিছানায় নিয়ে যায়। শাড়ি নিজের হাতে খুলে দিল। তারপর পেটে উপর চুমো দিতে দিতে নিচে নামতেই ফোনটা বেজে উঠল। অর্ক আমার দিকে তাকায়। আমি ধরার আগেই অর্ক মোবাইলটা হাতে নিয়ে ইমরান ভাইয়ের নাম্বার দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে। মায়া, এসব কি? তোমার ভাই আবার ও কল দিচ্ছে কেন? সারাক্ষণ কল দেয়ার মানে কি?
সত্যি করে বলো, তার সাথে তোমার কিসের সম্পর্ক? মায়া, চুপ করে আছো কেন? বলো, তার সাথে তোমার কোনো রিলেশন আছে? কি বলছো এসব? সে আমার ভাই। আমি তাকে আমার ভাইয়ের মতোই সম্মান করি। এসব বলতে তোমার মুখে একটুও বাধল না? অর্ক আমারকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নিচে নামে। জগ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেতে লাগল। এমনভাবে পানি খাচ্ছে মনে হয় কয়েক মাস সে পানি খায়নি। আমি শাড়ি ঠিকঠাক করে বিছানা দিয়ে নেমে অর্কের পিছন থেকে কোমর জড়িয়ে ধরলাম। কি হলো, তুমি উঠে এলে কেন? আমাকে পাগল করে দিয়ে এখন কোথায় যাচ্ছ? প্লিজ মায়া, ন্যাকামি করবে না একদম। তোমার মতলবটা আমি বুঝতে পারছি না। তুমি আমার কাছ থেকে দূরে সরো। সহ্য হচ্ছে না তোমার ন্যাকামি। আমি ন্যাকামি করছি? ছি অর্ক, ছি, তোমার এসব মনে হচ্ছে। ভালোই বলেছ। বুঝলাম আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই। তুমি কি চাও সেটা বলো। আমি তোমার ন্যাকামি চাই না। তোমার তো আবার নতুন নতুন মেয়ে লাগে, না হলে তো তোমার ঘুম আসে না। নতুন নতুন মেয়েদের শরীরের গন্ধ এক কথায় দারুণ না? রাগী লুকে আমার দিকে তাকায় অর্ক। মায়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি হয়ে যাচ্ছে। একদমই না। তুমি আমার ভালোবাসাকে অসম্মান করে এখন বলো আমি বেশি করছি। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? তোমার? তোমার তো কত মানুষ আছে, তাই না? আমার ভালোবাসার দরকার পড়ে না। তুমি কিন্তু তোমার অধিকারের বাহিরে চলে এসেছো অর্ক। মুখ সামলে কথা বলবা। আমার কত মানুষ, এই কথাটার মানে কি? কেন, আমি কি পরপুরুষদের সাথে শুয়ে এসেছি? নাকি রাস্তায় রাস্তায় বেশ্যামি করে বেড়াচ্ছি? বিয়ের পরে এক রাত ও মায়ের বাসায় গিয়ে থাকিনি। তাহলে তোমার কাছে কোনো দিক থেকে মনে হলো আমি দেহ বিলি করে বেড়াই? দেহ বিক্রির কথা বলিনি। যা মিন করেছ এর থেকে আর ভালো হয় না। তোমাকে আমি ভদ্র মনে করেছিলাম, কিন্তু তুমি একজন নোংরা চরিত্রের মানুষ। সবাই ঠিকই বলে চরিত্র কখনো চেঞ্জ হয় না। কথা বলতে যাবে তখনই আবার রিং বেজে উঠল। ওই যে বলতে না বলতে তোল্লা। মুখ সামলে কথা বলবে। ফারদার যদি এমন নোংরা ভাষা ব্যবহার করো তাহলে মায়ার আসল রূপ দেখবে। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাত মুঠো করে শক্ত করে ধরে রেখেছে। চোখ দুটো লাল হয়ে গেছে। মোবাইলটা হাতে করে নিয়ে বেলকুনিতে যাওয়ার জন্য পা বাড়াতেই অর্ক হাতটা টেনে ধরল। ইমরান কল দিয়ে, তাই না? তাই তো লুকিয়ে লুকিয়ে কথা বলতে যাচ্ছিস? অর্কের হাত থেকে আমার হাত ছাড়িয়ে বললাম, দেখো আমি আবার বলছি, আমাকে সন্দেহ করা বন্ধ করো। আমি আর এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তোমার আর বলার প্রয়োজন নেই। শুধু একটা কথা বলছি। আমার পক্ষে তোমার মতো এমন নোংরা চরিত্রের মেয়ের সাথে সংসার করা সম্ভব না। আমি ডিভোর্স চাচ্ছি। অর্কের কথা শুনে পায়ের নিচের মাটি সরে যায় আমার। অর্ক, তুমি এসব কি বলছো? অর্ক, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হইনি। আমি যা বলেছি সেটাই সত্যি। অর্কের কথা শুনে আমার মনের ভিতরে ঝড় শুরু হলো। হাত পা থরথর করে কাঁপছে। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, তোমার একা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তকে আমি মানি না। আমি তোমাকে ডিভোর্স দিব না। আমি না চাইলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না। অর্ক দাঁতের উপরে দাঁত কেটে রাগী লুকে আমার দিকে এগিয়ে আসে। তুই ডিভোর্স দিবি, তোর ঘাড়েও দিবে।
আমাকে ডিভোর্স দিল, এই তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তাই তো ডিভোর্স চাচ্ছ? তোর যা ইচ্ছা ভাব, আমার তাতে কিছু আসে যায় না। এখন তো আসে যাবে না, কারণ আমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে। রূপের মোহ কেটে গেছে। তাই ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছ। যখন আবার শরীরটা পাওয়ার দরকার ছিল তখন ও পাগলের মতো ছটফট করতেছিলে, যেই ভোগ করা হয়ে গেছে অমনি ডিভোর্স দেয়ার কথা ভাবছ। এতই যখন মেয়েদের নিয়ে ছেলে খেলা করার ইচ্ছা, তাহলে আমাকে বিয়ে করলে কেন? প্রতিদিন পাড়ায় গিয়ে নিজের চাহিদা মিটিয়ে আসতে। এত কষ্ট করা লাগতো না। মায়া বলেই থাপ্পড় মারল আমাকে। ছোটলোকের বাচ্চা। এতক্ষণ তোর ফালতু প্যানপ্যানানি সহ্য করেছি, আর না। তুই কি ভেবেছিস তোর শরীরের জন্য তোকে বিয়ে করেছিলাম? যদি এমনটা ভেবে থাকিস তাহলে ভুল ভেবেছিস। তোকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। যদি মেয়েদের দরকার হতো তাহলে এই অর্ক চৌধুরী এক তুড়ি মেরে 100 মেয়েকে আনার মতো ক্ষমতা রাখে। যারা কোনো কিছু জিজ্ঞাস করা ছাড়াই আমার সাথে শুতে রাজি আছে। আমার জন্য হাজার হাজার মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে আমার বউ হওয়ার জন্য। কিন্তু তবুও সবাইকে রেখে তোকে বিয়ে করেছি, কারণ তোকে আমার ভালো লেগেছে বলে। কিন্তু তুই তার যোগ্য না। অর্ক পকেট থেকে মোবাইলটা বের করে একটা নাম্বারে কল করল। আমি অর্ক বলছি, আপনার মেয়ের সাথে আমার একসাথে থাকা সম্ভাবনা। আমি মায়াকে ডিভোর্স দিতে চাচ্ছি। তাই দয়া করে কালকে মায়াকে এসে আপনার কাছে নিয়ে যাবেন। বাবা অর্ক, কি হয়েছে? রাগের মাথায় কি স্ত্রীকে ডিভোর্স দিতে হবে? মাথা ঠান্ডা করো বাবা। বাবা, আমার মেয়ে কোনো অন্যায় করলে প্লিজ ওকে মাফ করে দাও। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমি রাখছি, কালকে এসে মায়াকে নিয়ে যাবেন। কথাটা বলেই কলটা কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল অর্ক। রাত অনেক হয়েছে, মায়া বিছানার পাশে ফ্লোরে বসে আছে। মাথাটা ঘুরছে। ভাবছে সামান্য বিষয় নিয়ে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে তার দ্বারা সবকিছুই সম্ভব। আমি যে মাকে কথা দিয়েছি মিষ্টির ব্যাপারটা আমি কারো কাছে শেয়ার করব না। এমনকি অর্কের কাছেও না। তাই যত অপবাদ আমাকে মুখ বুঝে মেনে নিতে হচ্ছে। আমি এখন অর্কের কাছে প্রস্টিটিউট। মাগিবাজি করে বেড়াই হাজারো পুরুষদের সাথে। ইচ্ছা করছে আত্মহত্যা করি। রাত 2টো নাগাদ অর্ক রুমে এসে ওয়াশরুমে ঢুকল। তারপর সোজা এসে বিছানার উপরে বসল। উকিলের সাথে কথা বলেছি, তুমি যাওয়ার পরে ডিভোর্স লেটার তোমাকে পাঠিয়ে দেয়া হবে। আর দেনমোহরের সব টাকাই তো তুমি পেয়ে গেছ। তাই আমার কাছে আর কোনো কানাকড়িও পাবে না। তুমি কি তোমার সিদ্ধান্তেই অটল থাকবে? সত্যি ডিভোর্স দিবে? হ্যাঁ, ফাইনাল ডিসিশন এটা। ঠিক আছে, তোমাকে আমার আর কিছু বলার নেই। শুধু এতটুকু বলবো, তোমার দেয়া সমস্ত গহনা আমি আলমারিতে রেখে দিয়েছি। নগদ যে টাকা দিয়েছিলে সেগুলো একসাথেই রাখা আছে। আমি তোমার দেয়া 1 টাকাও নিব না। অর্ক কোনো কথা বলেনি, অন্যপাশ করে শুয়ে পড়ল। অর্ক যখন ঘুমের দেশে তলিয়ে গেছে তখন আমি ফ্লোরে বসে বসে চোখের জল ফেলছি। এত নিষ্ঠুর মানুষ কি করে হয়?
বমির ভাব আসলে দৌড়ে ওয়াশরুমে ঢুকলাম। বমি করতে লাগলাম লাগাতার। উফ, কি যন্ত্রণা! বমি করার পরে মনে হচ্ছে বুক আর গলাটা চিড়ে যাচ্ছে। পানির কলটা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদলাম। তারপর চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে বেলকুনিতে গেলাম। চেয়ারের উপরে বসে পেটটা শক্ত করে চেপে ধরলাম। ভাবছি ডেট তো মিস হয়েছে গত মাসেই। এ মাসে এখনো পিরিয়ড হয়নি। তাহলে কি আমি প্রেগন্যান্ট? ও আল্লাহ, এই মুহূর্তে যদি অর্ক শোনে আমি প্রেগন্যান্ট তাহলে আমার চরিত্র নিয়ে আরো অনেক কিছু বলবে, কারণ ও তো জানে আমি প্রোটেকশন ইউজ করি, কিন্তু আমি তো বিনা প্রোটেকশনেই ওর সাথে। কথাগুলো ভাবতেই কান্না চলে এলো। এখন অর্ককে যতই বলি কিছুতেই সে বিশ্বাস করবে না। কালকে বাবাকে আসতে বলেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কি করে বাবার সাথে যাব? সকালে প্রথমেই আমাকে শিওর হতে হবে আমি প্রেগন্যান্ট কিনা। যদি প্রেগন্যান্ট হয়ে থাকি তাহলে অর্ককে সব জানাতে হবে। এদিকে কালকে মিষ্টির এরবোশন করাতে হবে। যাই হোক, আমি কালকে এরবোশন করিয়ে তারপর অর্ককে সত্যিটা বলবো। আমাকে বলতেই হবে। অর্কের সত্যিটা জানা উচিত। না হলে মিথ্যা অপবাদ নিয়ে আমাকে চলে যেতে হবে। সারা রাত ফ্লোরে বসে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। মনের ভিতরে অশান্তি বয়ে যাচ্ছে। হাজারো চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। সমস্ত কিছু স্বপ্ন মনে হচ্ছে। বাবার কথা খুব মনে পড়ছে আজ। ভাবছি সেদিন যদি বাবা অর্কের কথায় সামান্য টাকার লোভে বিয়েটা না দিত তাহলে হয়তো এর থেকে জীবনটা আরো সুন্দর হতো। হয়তো বা এর চেয়েও খারাপ হতো। জানি না, তবে ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। সূর্যের আলো পর্দা ভেদ করে রুম আলোকিত হয়ে গেছে। ফ্লোর ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকলাম। মাথাটা ঝিমঝিম করছে। ফার্মেসি থেকে আনা প্রেগন্যান্সি টেস্টের কাঠি এনে ঘরে বসে ইউরিন টেস্ট করলাম। রেজাল্ট পজিটিভ। দেখেই চমকে উঠলাম। কি ভাগ্য আমার! প্রথম মা হওয়ার খবরটা খুশি মনে কাউকে জানাতে পারছি না। ভাবতেই কষ্টে বুকের বা পাশটায় চিনচিন করে ব্যথা অনুভব হতে থাকে। যে ব্যথা কাউকে দেখানো যাবে না, কাউকে বোঝানো যাবে না। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসি। অর্ক বিছানার উপরে পড়ে পড়ে ঘুমুচ্ছে। কিছুক্ষণ অপলক ভাবে তাকিয়ে থাকি। মানুষটাকে বড্ড ভালোবাসি। খুব ভালোবাসি। নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা কি তুমি বুঝতে পারো না অর্ক? আমার মন প্রাণ উজাড় করে তোমায় ভালোবাসি। তুমি চাইলে আমি হাসতে হাসতে ও জীবনটা দিয়ে দিতে পারি। তোমাকে ছাড়া বাকি জীবনটা কি করে কাটাবো অর্ক? ভাবতে পারছি না কোনো কিছু। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ছাদে উঠে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি। রাস্তায় এখনো মানুষজন নেই। একটু একটু করে আকাশটা পরিষ্কার হতে লাগলো। পিছন থেকে রহমান চাচা এসে বলল, মা, তুই এত সকালবেলা ছাদে কি করিস? চাচা, এমনি ঘুম ভেঙে গেছে তাই ছাদে আসলাম। কিন্তু মা,
তোকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। মা কিছু মনে না করলে একটা কথা বলবো। জি চাচা বলুন। অর্ক চৌধুরীর সাথে কি মোহনার বিয়ে ঠিক হয়েছে? হতভম্ব হয়ে রহমান চাচার দিকে তাকালাম। চাচা আপনি এসব কি বলছেন? মোহনার সাথে অর্কের বিয়ে? কথাটা ঠিক বুঝলাম না। যদি আপনি ব্যাপারটা খুলে বলতেন তাহলে ভালো হতো। আসলে মা কালকে বিকালে আমি বিলের কাগজটা নিতে অর্কের মায়ের কাছে যাই, তখন তিনি ফোনে কারো সাথে বলছিল খুব তাড়াতাড়ি মিষ্টি খাওয়া যাবে। মায়াকে তাড়িয়ে অর্কের সাথে মোহনার বিয়েটা দিয়ে হজ্জ করতে যাব। কথাটা শুনেই আমি রুম থেকে চলে আসি। তোমাকে বলার জন্য পরে আবার গিয়েছিলাম কিন্তু তোমাকে পাইনি। তাই যখন দেখলাম তুমি ছাদে এসেছো তখনই দৌড়ে খবরটা দিতে চলে এলাম। চাচা আপনি যা বলছেন কথাগুলো সত্যি তো? অর্কের মা এমন একটা নোংরা খেলায় মেতেছেন। ছি, আমি তো ভেবেছিলাম তিনি ভালো হয়ে গেছেন। আসলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সে গেম প্ল্যান করে গেছে। চাচা এখন আমি কি করব? আমার তো সব শেষ হয়ে গেছে। মা তুই অর্ককে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যা। চাচা আজই আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদি আজ নাও যাই হয়তো কালকে চলে যেতেই হবে। মা এই ভুল তুই করিস না। তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে অর্কের কি হবে? জানি না চাচা। তবে আমি চলে গেলে অর্ক ভালোই থাকবে। সকাল 10টায় আমি মিষ্টির কাছে গেলাম। মিষ্টি তুই কি রেডি? হ্যাঁ ভাবি আমি রেডি। তুমি? আমিও রেডি, চল। দুজনে বের হতে যাব তখনই দরজার সামনে শিরিন বেগম এসে দাঁড়ালো। মা সাবধানে মিষ্টিকে নিয়ে যা। বুঝতেই তো পারছিস। জি মা। আপনার চিন্তা করা লাগবে না। আমি যত তাড়াতাড়ি পারি মিষ্টিকে নিয়ে চলে আসব। হুম। মায়া যদি টাকার প্রয়োজন হয় বা যে কোনো কিছুর তাহলে সাথে সাথে কল করিস। ঠিক আছে মা। তবে টাকার দরকার হবে না। ঠিক আছে। মিষ্টির হাত ধরে বেরিয়ে এলাম। গেইটের কাছে রহমান চাচা দাঁড়িয়ে আছে সিএনজি নিয়ে। সিএনজি করে আমরা রওনা দিলাম। আমরা চলে আসার পরে শিরিন বেগম বড় ছেলের বউকে নিয়ে গল্পে মেজে আছেন। মনের ভিতরে তার আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অর্ক বাহিরে যাওয়ার জন্য নিচে নামতেই তারা একদম চুপচাপ হয়ে গেল। ভীষণ ভয় পাওয়ার মতো অবস্থা প্রত্যেকের। শিরিন বেগম বসা ছেড়ে উঠে বলল, বাবা তুই এখন কোথায় যাচ্ছিস? সামনে যাব, একটু কাজ আছে। আচ্ছা যা। তাড়াতাড়ি বাসায় চলে আছিস। ঠিক আছে মা। আমি জুতা পরে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালাম তখনই আবার পিছন ফিরে তাকিয়ে দেখি সবাই আবারও আনন্দে মেতে উঠেছে। কোনো কথা না বলেই দ্রুততার সাথে বেরিয়ে গেলাম। অর্ক। আমি মিষ্টিকে নিয়ে চেম্বারে বসে আছি। কিছুক্ষণ পরে ইমরান ভাই চেম্বারের সামনে এসে বলল, কি রে মায়া, তোকে এতবার কল দিলাম কিন্তু তুই ধরলি না কেন? সমস্যা কোনো? আসলে ভাইয়া সমস্যা বলতে ফোনটা সাইলেন্ট করা ছিল তাই দেখিনি। তাছাড়া আমি পার্মানেন্টলি ফোন ইউজ করি না। মায়া তোর সাথে আমার জরুরি কথা ছিল, যদি একটু সময় করে কথাটা শুনতি। ঠিক আছে। মিষ্টির কাজটা সাকসেস হোক তারপর আপনার কথাটা শুনব। ঠিক আছে। যে ওষুধ কিনে খেতে বলেছিলাম খেয়েছে। আর যেগুলো প্রেসক্রিপশন করেছিলাম কিনে আনছিস? হুম। সব কেনা হয়ে গেছে। আপনি সবকিছু রেডি করেন। ঠিক আছে। মিষ্টিকে নিয়ে ওটির ভিতরে ঢুকালো। ইমরান ভাইয়ের চেম্বারের পার্সোনাল ওটি।
আমি মিষ্টিকে সান্ত্বনা দিয়ে সামনে রাখা টুলের উপরে বসলাম। প্রায় ৪৫ মিনিট পরে ইমরান ভাই বেরিয়ে আসলো। মায়া এরবসন করা হয়ে গেছে। ঘণ্টাখানিক পরে মিষ্টিকে নিয়ে যেতে পারবি। আমি পেইন কমার কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো কিনে রেগুলার খাওয়াবি, তাহলেই সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আপনি কি যেন বলবেন? আয়, আমার চেম্বারে আয়। মিষ্টির কাছে নার্স আছে। ভাইয়ার পিছনে চেম্বারে ঢুকলাম। চেয়ারে বসে আছি মাথা নিচু করে। ভালো লাগছে না কিছু। অর্কের কথা মনে পড়ছে খুব। মায়া, কি চিন্তা করছিস এত? তোর স্বামীকে নিয়ে এলে তো পারতি। তাহলে তো ভালো হতো। না ভাইয়া, কাউকে জানানো যাবে না। পরিবারের মান সম্মান জড়িয়ে আছে এতে। মায়া, যদি কিছু মনে না করতি তাহলে একটা কথা বলতাম। কি কথা? তুই যদি অনুমতি দিস তাহলে বলবো। হ্যাঁ বলেন ভাইয়া। আমার না মিষ্টিকে ভালো লেগেছে। তাই বলছিলাম কি, আমি সবকিছু জেনে শুনে মিষ্টিকে বিয়ে করতে রাজি আছি। এই কথাটা বলার জন্যই তোকে বারবার কল দিতাম। তোর কাছে আমার একটাই অনুরোধ, মিষ্টিকে আমার হাতে তুলে দে। কথা দিচ্ছি আমার সাধ্যমতো চেষ্টা করব মিষ্টির সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে। প্লিজ বোন, না করিস না। আমি তো পুরোই অবাক হয়ে যাই। ইমরান ভাইকে আমি যতটুকু জেনেছি তার মনটা অনেক ভালো। কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি। সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। তাই আমার মতে মিষ্টির জন্য ছেলে হিসাবে সে পারফেক্ট। ভাইয়া, আপনি যখন বলছেন, আমি মিষ্টিকে এবং বাসায় প্রস্তাব রাখব। যদি সবার মতো থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মম। তাহলে তুই ও শুনে রাখো। যদি রাজি না হয় তাহলে মিষ্টিকে তুলে নিয়ে বিয়ে করব বলে দিলাম। ভাইয়ার কথা শুনে না হেসে পারলাম না। ঠিক আছে। মিষ্টিকে নিয়ে সিএনজি করে বাসায় যাওয়ার সময় ইমরান ভাইয়া বলল, মিষ্টিকে নিয়ে আমার গাড়িতে বস, আমি বাসায় নামিয়ে দিয়ে আসি। লাগবে না ভাইয়া, আপনি আপনার কাজে যান। এক থাপ্পড় দিব। আমার এখন কোনো কাজ নেই, জলদি গাড়িতে বসো। আমি বাধ্য হয়ে মিষ্টিকে নিয়ে গাড়িতে বসলাম। বাসার সামনে নামিয়ে দিল। মিষ্টিকে নিয়ে গেট খোলার সময় অর্ক সামনে পড়ল। আমাকে দেখেই চোখ লাল করে চলে গেল। আমি মিষ্টিকে রুমে ঢুকিয়ে রেখে নিজের ঘরে ঢুকলাম। মায়া, তোমার বাবা কখন আসবে? জানি না। জানো না কেন? বাবা কখন আসবে আমি বলতে পারি না। তবে এতটুকু বলবো, আমি কালকে সকালে চলে যাব। তবে বাবার বাসায় না। যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। অর্ক আর কোনো কথা বলল না, সোজা রুম থেকে চলে গেল। রাত 10টায় অর্ক রুমে এসে সোফার উপরে বসল। মায়া, তুমি তোমার ব্যাগ গুছগাছ করেছ? হ্যাঁ, আমি আমার ল্যাগেজ গুছিয়ে রেখেছি। তাছাড়া আমি কি করব সেটা তোমাকে বলে দিতে হবে না। সেটাই ভালো বলেছ। কালকে ঘুম থেকে উঠে যেন তোর মুখ না দেখি। সূর্য ওঠার আগেই এ বাড়ি ছেলে চলে যাবি। তোর মতো মেয়ে অর্ক চৌধুরীর বউ হওয়ার যোগ্য না। আজকের পর থেকে তোর মুখ আমি আর দেখতে চাই না। ডিভোর্স লেটার কোর্টের মাধ্যমে পেয়ে যাবি, শুধু সাইন করে দিবি, তাহলেই শেষ। আর কিছু বলার আছে তোমার? অর্ক কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তোকে ডিভোর্স দিয়ে আমি মোহনাকে বিয়ে করব। মোহনা খুব সেক্সি। তোর মতো না। আমার যখন মন চাইবে সেক্স করতে পারব। জানিস মা সব সময়ই চাইতো আমি তার পছন্দ করা মেয়েকে বিয়ে করি, কিন্তু আমি যখন তোর মতো ভিখারির মেয়েকে বিয়ে করি মা তখন থেকে কসম কাটে তোকে এই বাড়ির বউ থাকতে দিবে না। এখন দেখো না মা জিতে গেল আর আমি হেরে গেলাম।
কথা বলার ফাঁকে অর্ক চোখ মুছে নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি অর্কের কথাগুলো। তারপর বলল, অর্ক, তোমাকে আমার কিছু বলার আছে। কথা বলাটা খুব জরুরি। তুমি হয়তো বিশ্বাস করবে না, তবুও বলতে হবে আমাকে। আজ না বললে আর কোনো দিন বলা হবে না। কথাটা শুনে তুমি এটা ভেবো না তোমার ঘরে থাকার জন্য মিথ্যা কথা বলছি। অর্ক, বিশ্বাস করো, আমি আমার বুকে হাত রেখে বলছি, যা বলবো সব সত্যি বলবো। অর্ক, তুমি বাবা হতে যাচ্ছ। আমি প্রেগন্যান্ট। তুমি আমাকে যে পিলগুলো এনে দিতে, আমি এই 6 মাসে একটা পিলও খাইনি। আজ সকালে আমি ইউরিন টেস্ট করে জানতে পারলাম রেজাল্ট পজিটিভ। মানে আমি প্রেগন্যান্ট। কিন্তু কয় মাসের প্রেগন্যান্ট সেটা জানি না। অর্ক, আমি কালকে বাসা ছেড়ে চলে যাব, কিন্তু আমি একটুও মিথ্যা বলছি না। ইমরান ভাই আমাকে বারবার কল দেওয়ার কারণ কথা বলতেই মিষ্টি এসে বলল, আমাকে বিয়ে করার জন্য ভাবিকে সে কল দিত। কারণ আজকে আমার এরবসন হয়েছে। সবকিছু জেনে ভাবির ডাক্তার ভাই আমার মতো নোংরা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, যার পেটে অবৈধ সন্তান ছিল। মিষ্টি এসে অর্কের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভাইয়া, তুমি ভাবিকে ভুল বুঝে তাড়িয়ে দিও না, তাহলে এত বড় পাপ আল্লাহ কখনো সহ্য করবে না, আর তোমাকে ক্ষমাও করবে না। তুমি কোনো দিন সুখী হবে না বলেই মিষ্টি রুম থেকে চলে গেল। অর্ক স্তব্ধ হয়ে যায়। চোখ দিয়ে পানি পড়ছে। তারপর রুম থেকে বেরিয়ে যায়। আমি বিছানার উপরে মুখ রেখে কাঁদতে থাকি। সারা রাত অর্ক রুমে আসেনি। সকালে সূর্যের আলো ফুটলে আমি ল্যাগিজ হাতে গেইটের সামনে দাঁড়াই। তখন রহমান চাচা অকুতি মিনতি করে যাতে অর্ককে ছেড়ে না যাই। ল্যাগিজটা হাতে নিয়ে পা বাড়াতেই যাব, তখনই পিছন থেকে কে যেন হাতটা টেনে ধরল। পিছন ফিরে তাকিয়ে দেখি অর্ক। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকি। বাবা, অর্ক, বৌমাকে যেতে দিস না। বৌমা তোকে খুব ভালোবাসে। ভালোবাসার মূল্য দে বাবা। অর্কের চোখ পানিতে টলটল করছে। মায়া, কিছু বলবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আমার কাছে তো বলার মতো আর কিছু থাকতে পারে না। প্লিজ মায়া, আমার কথাটা শোন। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, হ্যাঁ বলো। এখানে না। তাহলে? বাসায় চলো। কোনো বাসায়? তোমার বাসায়। আমার তো কোনো বাসা নেই। মায়া, প্লিজ পাগলামি করো না। ঘরে চলো। পাগলামি করব কেন? আমার তো কোনো বাসা নেই। বাসার খোঁজেই তো বের হলাম। অর্ক আমার হাতটা ধরেই রেখেছে। হাত ছাড়ো। আমার ভীষণ খারাপ লাগছে। তোমার খারাপ লাগছে? আসো ঘরে চলো। কোথায়? ও যাব না। আমি এখন চলে যাব। তোমার সাহস তো কম না। গিয়ে দেখাও না, তোমার পা কেটে দিব। তারপর বসিয়ে বসিয়ে খাইয়ে দিব। অর্ক হাত ধরে ভিতরে নিয়ে গেল। তারপর মামা বলে চিৎকার করে ডাকল। শিরিন বেগম দৌড়ে আসল। অর্ক, এভাবে ডাকছিস কেন? আর মায়াকে আবার নিয়ে আসলি কেন? ও তো চলে গেছিল, তাহলে আবার তোর সাথে আসলো কি করে? মা, আমার স্ত্রী আমার কাছে থাকবে না তো রাস্তায় থাকবে। মা, তুমি না মা। তুমি না কারো মেয়ে, কারো স্ত্রী। তাহলে ছেলের বউ থাকতে আবার ছেলে বিয়ে কি করে ঠিক করলে মা? তুমি জানো না, স্ত্রী যদি খারাপও হয় তাকে বুঝিয়ে তারপর সংসার করতে হয়। আর মায়া তো ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ে, যার ভিতরে মাই আছে। দেখো না মা, আমি মায়াকে ডিভোর্স দিব জেনেও কোনো প্রতিবাদ না করে চুপ করে চলে যাচ্ছে। সাথে করে 1 টাকাও নেয়নি ও।
সবকিছু আলমারিতে রেখে যাচ্ছে। মায়ার পা ধরে বসে পড়ল অর্ক। মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে এতদিন অভিনয় করেছি। এই ডিভোর্স দেয়া, তোমার সাথে ঝামেলা করা, তারপর তোমাকে বাসা থেকে চলে যেতে বলা, সবগুলো আমার অভিনয় ছিল। রহমান চাচা আমাকে আগেই সতর্ক করেছে, তাই তো আমি সবসময় মায়ের মতিগতি বোঝার চেষ্টা করেছি। সেদিন যখন দেখলাম মা তোমাকে নাস্তা দিয়ে গিয়েছে, ওই দিনই আমার সন্দেহ হয়েছিল যে মা বিয়ের পরে যে শপথ করেছিল তোমাকে চৌধুরী বাড়ির বউ হিসাবে মেনে নিবে না। তাহলে সে এত ভালো হলো কিভাবে? তখন আরও সন্দেহের তীর গিয়ে পড়ল মায়ের উপরে। সেদিন রাতে দেখলাম মা আমার রুমে আশেপাশে ঘুরঘুর করছে, তখনই আমি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বললাম। নিচে নেমে যখন বসে আছি তখন মা কফি বানিয়ে আনলো আর হাসি মুখে বলল মায়াকে ডিভোর্স দিল যেন মোহনাকে বিয়ে করি। মোহনাকে বিয়ে করার কথা শুনেই আমার রহমান চাচার কথাটা মনে পড়ে গেল। তখন বুঝলাম আমার মা কখনো ভালো হয়নি, পুরোটা ছিল অভিনয়। অর্কের কথাগুলো শুনে আমি তো পুরোই শকট হয়ে যাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছে সব স্বপ্ন। পরে বুঝলাম এটা কোনো স্বপ্ন না, সত্যি। অর্ক মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা, আমি মায়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেখানে আমার স্ত্রীর কোনো মূল্য নেই সেখানে আমারও থাকার প্রয়োজন নেই। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে। তোমার তো আর ছেলের দরকার নেই। অর্ক আমার হাত ধরে চলে যেতে নিলে শিরিন বেগম বলল, দাঁড়া। তারপর আমার হাত ধরে কেঁদে বলল, মায়া, আমার ভুল হয়ে গেছে। অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দে। কথাটা বলেই পা ধরতে চাইলে আমি বাদ সাধলাম। তারপর আমাকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বলল, আমি আজ বুঝতে পারলাম পরের মেয়েকে সবসময় আপন করে নিতে হয়, কারণ তারা তো নিজের মা বাবাকে রেখে শ্বশুর বাড়িতে আসে অনেক আশা নিয়ে। মায়া, আমাকে ক্ষমা করে দে। অনেক বড় অন্যায় করে ফেলেছি তোর সাথে। মা হিসাবে ক্ষমা করে দিস। আমি কান্নায় ভেঙে পড়ি। মা, কি বলছেন এসব? আমার কাছে আপনার কোনো দোষ নেই। মা, যা হয়েছে ভুলে যান। মোহনা আড়াল থেকে দেখছে। মোহনা, এদিকে আয়। মায়া, তুমি সেদিন বলেছিলে নাকার যেন মেসেজ আসছিল ফোনে। তার জন্য আমাকে তুমি অপরাধী ভেবেছিলে, সেটা আর কেউ না, মোহনার কারসাজি ছিল। আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি। আমার বান্ধুর বাবা কাস্টমার কেয়ারে জব করে। মোহনা, তোকে আমি আমার ছোট বোন হিসাবে মনে করতাম, কিন্তু তুই আমার বোন হওয়ার যোগ্য না। তাই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কোথায় যাব? যেখানে খুশি যা। অর্ক, মোহনাকে বোন হিসাবে এবারের মতো ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল করে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে এবারের মতো ক্ষমা করে দিলাম। সবাই যখন খুশিতে আত্মহারা তখন অর্ক বলল, মা, মায়া প্রেগন্যান্ট। শিরিন বেগম অবাক হয়ে যায়। তারপর হাসিমাখা মুখে আমার দিকে এগিয়ে এসে বলল, এটা তো সুসংবাদ, আমি দাদি হতে যাচ্ছি। মাশাল্লাহ। এত বছর পর আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। তাহলে বাড়ির ছোট বউ সবার আগে বাজিমাত করল। তাই আজ থেকে এবাড়ির সমস্ত দায়িত্ব আমার ছোট বউয়ের। তারপর বড় বউয়ের দিকে তাকিয়ে বলল, কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে এবাড়ি ছেড়ে চলে যেতে পারে। কথাটা বলেই বাড়ির সমস্ত চাবির গোছা আমার হাতে তুলে দিল। আমার চোখ পানিতে ভরে গেল।
এত যেন সমস্ত খুশি নিজেই আমার পায়ে এসে পড়েছে। অর্ক এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মায়া, আমার কিন্তু মেয়ে চাই। শিরিন বেগম বলল, আমার কিন্তু নাতি চাই। মিষ্টি এসে বলল, আমার কিন্তু টুইন বাচ্চা চাই। একটা আমি নিব, আরেকটা তোমাকে দিব বলেই আমাকে জড়িয়ে ধরল মিষ্টি। সমাপ্ত।